নারীর ডাকে মৈত্রী যাত্রা আর কয়েক ঘন্টা পরে বাংলাদেশের একটি ইতিহাস রচিত হতে যাচ্ছে। এই প্রথম সংগঠিতভাবে নারীদের নারীদের ডাকে একটি প্রোগ্রাম অনুষ্ঠিত হবে জাতীয় সংসদের সামনে ঠিক বিকেল ৩টের সময়। আপনারা ইতোমধ্যে জেনে গেছেন যে নারী বিষয়ক যে সংস্কার কমিশন তার প্রতিবেদনের পরে বাংলাদেশে এখন পর্যন্ত বিশাল হইচই হচ্ছে। এই রিপোর্টের পক্ষে একটি গ্রুপ, এই রিপোর্টের বিপক্ষে একটি গ্রুপ। একদিকে নারীর এই অধিকার দেওয়ার পক্ষে যেমন মানুষ আছে, তেমনি যে মৌলবাদী ইসলামোফ্যাসিস্ট যে গোষ্ঠী তারা এই রিপোর্টের বিরুদ্ধে দাঁড়িয়েছে। আমরা একটু দেখব যে বাংলাদেশে যে বর্তমানে যে এক্সিস্টিং আইনগুলি আছে সেই আইনে নারীকে আসলে কতটুকু অধিকার দেওয়া হয়েছে। আমাদের যে উত্তরাধিকার আইন, সেই উত্তরাধিকার আইনে মুসলমানদের ক্ষেত্রে একজন নারী একটি মেয়ে তার, যদি আমি ধরি ভাই বোনের ডাবল পায়, তার মানে হচ্ছে বোনটি ভাইয়ের যে সম্পদ তার অর্ধেক পাবে। পিতা যদি জীবিত থাকা অবস্থায় এই সম্পত্তি দান করে না যান, তাহলে উত্তরাধিকার যে আইন সেই আইন অনুযায়ী এভাবে বণ্টিত হয়। আর হিন্দুদের ক্ষেত্রে বাংলাদেশের নারীরা সাধারণত জীবন সত্ত্ব পেয়ে থাকে। একচ্ছত্র সম্পত্তিতে একচ্ছত্র অধিকার হিন্দু নারীর এখানে নেই। আমরা যদি আসি বিবাহ বিচ্ছেদ আইনের ক্ষেত্রে, এখানে বিবাহ বিচ্ছেদ যেটা ডিভোর্স, এখানে মুসলমানদের যে আইন আছে, মুসলিম পারিবারিক আইন বা আমাদের যে রাষ্ট্রীয় যে আইন আছে, ইভেন সেই আইনেও কিন্তু একজন মুসলমান রীতিতে বিবাহিত একজন নারী তিনি কিন্তু চাইলেই সরাসরি তার হাজবেন্ডকে ডিভোর্স দিতে পারছেন না, যদি না কাবিন নাম্বার 18 নম্বর কলামে তালাকে তাওফিজ এই ক্ষমতাটা নারীটিকে অর্পণ করা না হয়। আপনারা দেখবেন আপনাদের কাবিন নাম্বার 18 নম্বর ঘরে সাধারণত এখন প্র্যাকটিস হিসেবে এটাও হয়ে এসছে, সাধারণত কাজীরা ওখানে টিক চিহ্ন দিয়ে দেয় যে পুরুষটি দিয়েছে, কিন্তু ওখানে কিন্তু আইনটি কিন্তু এখনো সংশোধন করা হয়নি। আর হিন্দুদের ক্ষেত্রে তো বলার অপেক্ষাই নেই। একজন হিন্দু নারী বাংলাদেশের কোনো আইনে তার স্বামীকে ডিভোর্স দেওয়ার ক্ষমতা রাখে না। বাংলাদেশ স্বাধীন হয়েছে 54 বছর, এখনো একজন হিন্দু নারী বিবাহ বিচ্ছেদ বা তালাকের ক্ষমতা পাননি। পরে আমরা যদি দেখি যে বাল্যবিবাহ নিরোধ আইন 2017, এই আইনটি আসলে 1929 সালের আইন, যেটি 2017 সালে বাতিল করে নতুন আইন করা হয়। এই আইনের খুব ভয়ঙ্কর একটি দিক হচ্ছে যে এই আইনের মাধ্যমে 18 বছরের কম নারী, 18 বছর বয়সের কম কোনো নারী, তাকে, তার মানে হচ্ছে নাবালিকা, এই নারীর বিবাহ ঘটতে পারে। পরিবার যদি চায় এবং আদালত যদি মনে করে, তাহলে এই অপ্রাপ্তবয়স্ক একজন মেয়ে তার বিয়ে হতে পারে, যা সরাসরি বাল্যবিবাহ। এবং এখানে বলা হচ্ছে যে বিশেষ পরিস্থিতি অপ্রাপ্তবয়স্কের সর্বোত্তম স্বার্থে এই জাতীয় বিয়ের ব্যবস্থা করা যেতে পারে। তো এটি হচ্ছে আমাদের আইন। আমরা আইন সংস্কার করে বাল্যবিবাহকে আমরা এনেছি এখানে। এরপর যদি আমরা দেখি আমাদের শ্রম আইন এবং মাতৃত্বকালীন যে সুবিধা, এখানে এই শ্রম আইনেও একজন নারীর যে মাতৃত্বকালীন সময়ে যে ছুটির দরকার হয়, তার যে একজন মায়ের যে সুবিধা সুযোগ অধিকার দরকার হয়, এগুলো কিন্তু আমাদের শ্রম আইনে সেভাবে দেওয়া হয়নি। এরপর আসেন সিডো হচ্ছে নারীর প্রতি বৈষম্য বিলোপ যে আন্তর্জাতিক সনদ। এই সনদটিতে বাংলাদেশ 1984 সালে অনুস্বাক্ষর করেছে, কিন্তু আছে এখানে, কিন্তু বাংলাদেশ এই সনদের যেটাকে হার্ড বলা হয় সেই দুটি ধারাকে বাংলাদেশ কিন্তু অ্যাডমিট করেনি, মানে সংরক্ষণ রেখেছে। সেই দুটি ধারা হচ্ছে সিডো সনদের 2 এবং 16-র 1-এর গ ধারা। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে বাংলাদেশের কনস্টিটিউশনের আর্টিকেল 27-এ স্পষ্ট বলা হচ্ছে নারী পুরুষের সমানাধিকারের কথা, কিন্তু এই যে এতক্ষণ যে আইনগুলোর কথা বললাম, এখানে কি সমানাধিকার নিশ্চিত হয়েছে? এবং সিডোতে এই দুইটি ধারাকে সংরক্ষণ রাখা হয়েছে, এবং এই দুটি ধারাই হচ্ছে এই যে নারী পুরুষের যে বৈষম্য, এই দুটি ধারাকে যদি এই সংরক্ষণ তুলে নেওয়া হয়, তাহলে যে আইনগুলো আছে এই আইনগুলোর সংস্কার করতে হবে। এই যে নারীকে সম্পত্তিতে নারীকে বঞ্চিত করা হয়, বৈষম্য করা হয়, এই বৈষম্য করা যাবে না। এই আইন সংশোধন করতে হবে যে অন্যান্য যে অধিকারগুলো আছে সমানাধিকারের, বৈষম্য বিলোপের, এই জিনিসগুলো নারীকে দিতে হবে। এজন্যেই
এই সনদের এই দুটি ধারাকে এখন পর্যন্ত সংরক্ষণ করে রাখা হয়েছে। এগুলো হচ্ছে মোটা দাগে আইনগত বিষয়। এখন আমাদের যে নারী বিষয়ক যে সংস্কার কমিশন যে প্রতিবেদন দিয়েছে সেখানে বলা হচ্ছে যে একটি অভিন্ন পারিবারিক আইন থাকতে হবে, যেখানে সকল ধর্মের মানুষ ওই একটি রাষ্ট্রীয় আইনের মাধ্যমে পরিচালিত হবে। তাদের বিবাহ বিচ্ছেদ, সন্তানের অধিকার। আমাদের আইনে কিন্তু একজন সন্তানের স্বাভাবিক অভিভাবক ধরা হয় পিতাকে, নারীটিকে না। এটি আমাদের আইনেই আছে। এবং নারীটিকে যদি অভিভাবকত্ব পেতে হয় সন্তানের, তাহলে আদালতে গিয়ে তাকে প্রমাণ করতে হয় যে তার কাছে, ওই নারীটির কাছে সন্তানের সর্বোত্তম কল্যাণ নিশ্চিত হবে। এই হচ্ছে আমাদের আইন। তো সেই জায়গা থেকেই নারী বিষয়ক সংস্কার কমিশন বলছে যে এটি একটি অভিন্ন পারিবারিক আইন থাকবে, যে পারিবারিক আইন, অভিন্ন আইনের মাধ্যমে এই সব ধর্মের মানুষের এই বিষয়গুলো পরিচালিত হবে। বিবাহ বিচ্ছেদ, ভরণ পোষণ, তারপর হচ্ছে সম্পত্তির বন্টন ইত্যাদি সব বিষয়গুলো এভাবে হবে। তারপর হচ্ছে বাল্যবিবাহের বিশেষ বিধান বাতিলের কথাও এই সংস্কার কমিশন বলেছে, এবং নারীর রাজনৈতিক প্রতিনিধিত্ব বৃদ্ধির কথাও বলা হয়েছে। এই অধিকারটা তো তার একেবারেই বেসিক অধিকার। এগুলো থেকে আমরা কেন তাদেরকে বঞ্চিত করব? কিন্তু করা হচ্ছে। আমাদের রাষ্ট্র, আমাদের ব্যবস্থা, আমাদের আইন এগুলো করছে। এবং এই সংস্কার কমিশনের এই প্রতিবেদন, এই রিপোর্ট, এই আইনের যে প্রস্তাবনাগুলো, এগুলো যাতে বাস্তবায়িত না হতে পারে তার জন্যে এই যে আমরা কিছুদিন আগে দেখলাম হেফাজতের মতো একটি ইসলামো ফ্যাসিস্ট একটি সংগঠন, তারা বিশাল সমাবেশ করলো, এবং সেই সমাবেশে আমাদের নারীদেরকে বেশ্যাকরণ করা হলো, তাদেরকে বেশ্যা বলা হলো, বিভিন্নভাবে তাদেরকে ডিহিউম্যানাইজ করার যে বিষয়টি সেটি কিন্তু করা হয়েছে। এই হেফাজত, আপনাদের মনে থাকবে 2013 সালে 13 দফা ঘোষণা করে, যেখানেও নারীর বিরুদ্ধে 13টি প্রস্তাবনা থাকে। এবং এই সংগঠনটি আসলে এদের জন্মই হয়েছে নারীর অধিকার এর বিরুদ্ধে দাঁড়াবার জন্য। বাংলাদেশের নারীর যে নারীর যে কর্মক্ষেত্রে নারীর প্রবেশ এবং নারীর অধিকার এবং নারীর যে এজেন্সি, এই এজেন্সিটা যাতে নারী না পায়, এইটার জন্যই হচ্ছে এই হেফাজত। সবসময় দেখবেন এরা নারীর অধিকারের বিরুদ্ধেই সবসময় দাঁড়াচ্ছে। এবং যেহেতু আমাদের সমাজ ব্যবস্থা একটি পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় আমরা বসবাস করি, 1991 সাল থেকে এই 2024 সালের 5 অগস্ট পর্যন্ত বলা যায় মোটামুটি পুরোটা সময় দুজন নারী নির্বাহী বিভাগের প্রধান ছিলেন, সরকার প্রধান ছিলেন, কিন্তু ব্যবস্থার কিন্তু কোনো বদল হয়নি। যে পুরুষতান্ত্রিক সিস্টেমের মধ্যে আমরা ছিলাম, আমাদের নারীরা ছিল, সেই সিস্টেমের মধ্যেই এখনো সবাই আছে। তো এই সিস্টেমটাকে বদলাতে হবে, এবং এই যে ইসলামো ফ্যাসিস্ট গোষ্ঠী, এদের বিরুদ্ধে আমাদেরকে দাঁড়াতেই হবে। না হলে এটি আপনার মনে হতে পারে এটি নারীদের ব্যাপার, পুরুষ হিসেবে আপনি এর বিরুদ্ধে দাঁড়াবেন কেন, এর বিপক্ষে দাঁড়াবেন কেন, আপনি ভয়েস রেজ করবেন কেন? আপনাকে করতে হবে। এই কারণেই করতে হবে, আপনি যদি একজন মুক্ত মনের মানুষ হয়ে থাকেন, আপনি যদি নারীর অধিকারে বিশ্বাস করে থাকেন, তাহলে আপনাকে এটার পক্ষে দাঁড়াতে হবে, ভয়েস রেজ করতে হবে। আপনাকে আগামীকালকের যে যাত্রা, সেই মৈত্রী যাত্রা, সেখানে অংশগ্রহণ করতে হবে। এই কারণে যে আমি একটি ছোট্ট উদাহরণ দিচ্ছি, আপনি আপনার বোনকে নিয়ে যদি ঘরের বাইরে যান, শপিংয়ে যান, বা একটু কফি খেতে যান, সেখানে যদি আপনার বোনকে পাশ দিয়ে যাওয়ার সময় কেউ একজন বলে তোমার মাথায় কাপড় নেই কেন, তোমার হিজাব নেই কেন মাথায়, বা যদি বলে আপনাকে টিজ করে, এই জিনিসগুলো কি ভাই হিসেবে বা বন্ধু হিসেবে আপনার বোন বা আপনার নারী যে কলিগ বা নারী যে বন্ধুটি, তার যেমন খারাপ লাগবে, আপনার কি লাগবে না? আপনি কি এরকম সমাজ চান? আমরা কি এরকম একটি সমাজ চাই? নিশ্চয়ই নয়। যদি তাই হয়, আমরা যদি একটি মুক্ত সমাজ চাই, যে সমাজে আমরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারবো, আমাদের কথাগুলো, নারী তার কথা বলতে পারবে, নারী স্বাধীনভাবে চলাফেরা করতে পারবে, তার পোশাকের স্বাধীনতা থাকবে, যে হিজাব পরতে চায় সে হিজাব পরবে, যে পরতে চায় না সে পরবে না, কেউ মোরাল পুলিশিং করবে না, এরকম একটি সমাজ আমরা চাই। সেই সমাজ বিনির্মাণের জন্য আমাদের সবাইকে শক্তভাবে দাঁড়াতে হবে, ভয়েস রেজ করতে হবে। এবং আগামীকাল বলতে এই আর কয়েক ঘন্টা পরে যে নারীর ডাকে মৈত্রী যাত্রা, সেই যাত্রাকে সফল করার জন্য আমাদের সর্বোচ্চ চেষ্টাটা আমাদেরকে করতে হবে। আমার নাম রাহাত মুস্তাফিজ। আমি নারীর ডাকে মৈত্রী যাত্রা, এটার সাথে সংহতি প্রকাশ করছি, এবং আমার সংগঠন গণতান্ত্রিক বাংলাদেশ নেটওয়ার্কের পক্ষ থেকেও আমি এই নারীর ডাকে মৈত্রী যাত্রার সাফল্য কামনা করছি। সবাইকে ধন্যবাদ।